আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমরা বায়োলজির তৃতীয় এবং দ্বাদশ অধ্যায়ের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। তো আজকে শুরুতেই আমরা ডিএনএ এবং আরএনএ এর গঠন জানবো। আমরা একদম শুরু থেকে শুরু করব। তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো এবং খাতা কলম নিয়ে নোট করতে থাকো, তাহলে আশা করি এই দুইটা অধ্যায় বায়োলজির তুমি সুন্দর মতো বুঝতে পারবে। ঠিক আছে, শুরুতে আমাদের যেটা পড়তে হবে সেটি হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব অণু, আর যেহেতু এটি অ্যাসিড তাই এটি হবে অম্লধর্মী। আর নিউক্লিক অ্যাসিডে অধিক পরিমাণে ফসফরাস উপস্থিত থাকে। তো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে শুরুতেই তুমি তিনটা কথা মনে রাখো। এরা এক প্রকার জৈব অণু, এরা অম্লধর্মী এবং অধিক পরিমাণে ফসফরাস উপস্থিত থাকে। নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকার, একটি হলো ডিএনএ এবং আরেকটি হলো আরএনএ। তো এখানে ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপটা মনে রাখা ইম্পর্টেন্ট। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো আশা করি এই অল্প একটু কথা তোমাদের মনে থাকবে যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে জৈব অণু, এটি অম্লধর্মী, এতে অধিক পরিমাণে ফসফরাস উপস্থিত থাকে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটি হচ্ছে ডিএনএ এবং আরেকটি হচ্ছে আরএনএ। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো চলো আমরা এখন একটু নিচের দিকে যাই। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব এই যে ডিএনএ এবং আরএনএ এরা কোষের, জীবের কোষের কোথায় থাকে। শুরুতে আমরা ডিএনএ এর অবস্থানটি জানব। কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকে, বুঝতে পারছো? ডিএনএ মূলত কোষের নিউক্লিয়াসে অবস্থান করে, আর আমরা জানি নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষে থাকে। তার মানে যদি কোষটা ইউক্যারিওটিক কোষ হয় তাহলে সেই কোষের নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে থাকে ডিএনএ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আরেক ধরনের কোষ আছে আমাদের, সেটি হলো প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ এই প্রোক্যারিওটিক কোষে কি হয়, নিউক্লিয়াস উপস্থিত থাকে না। এখন যেহেতু নিউক্লিয়াস থাকে না, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ডিএনএ নিউক্লিয়াসে থাকার কোনো সম্ভাবনা নেই। যেমন ব্যাকটেরিয়া, আমরা জানি ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াস সুগঠিত নেই, বা ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়াস নেই। তাহলে এই সকল ক্ষেত্রে ডিএনএটা অবস্থান করে সাইটোপ্লাজমে। ঠিক আছে, তাহলে শর্ট করে কি মনে রাখবো? যদি কোষটা প্রোক্যারিওটিক কোষ হয় তাহলে সাইটোপ্লাজমে ডিএনএ অবস্থান করবে, আর যদি কোষটা ইউক্যারিওটিক কোষ হয় তাহলে কোষের ভিতরে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে ডিএনএ অবস্থান করে। ঠিক আছে, এখন আসো আমাদের আরএনএ এর অবস্থানে, যে আরএনএ আসলে কোথায় অবস্থান করে। দেখো, আরএনএ মূলত 5 প্রকার, তবে তোমাদের 3 প্রকার জানলেই হবে। তো আমরা 3 ধরনের আরএনএ জানবো। একটি হলো এমআরএনএ, একটি হলো আরআরএনএ এবং আরেকটি হলো টিআরএনএ। ওকে, দেখো এখানে একটি হলো এমআরএনএ, আরেকটি হলো আরআরএনএ এবং অন্যটি হলো টিআরএনএ। এমআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোসোমাল আরএনএ, আর টিআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সফার আরএনএ। শুরুতেই মেসেঞ্জার আরএনএ এর অবস্থানটা আমরা জানব। মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয়। দেখো, মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয়। মেসেঞ্জার যে আরএনএ আছে সে নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয় এবং তারপর সে সাইটোপ্লাজমে আসে। তবে নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয়ে মেসেঞ্জার আরএনএ চলে আসে কোথায়? সাইটোপ্লাজমে। তারপর আসো রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ সম্পর্কে দুইটা কথা মনে রাখবা, এরা সাইটোপ্লাজমে রাইবোজোম গঠন করে, আর আমরা জানি রাইবোজোম প্রোটিন তৈরি করে। ঠিক আছে, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। তো এই যে আরএনএর যে আরআরএনএ অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, এই রাইবোজোমাল আরএনএ কিন্তু আমাদের সাইটোপ্লাজমে রাইবোজোম গঠন করে, যেই রাইবোজোমটা আবার পরবর্তীতে প্রোটিন তৈরি করে। আচ্ছা, আর এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসে। বুঝতে পারছো? নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসে উৎপন্ন হয় আমাদের আরআরএনএ, আর উৎপন্ন হওয়ার পর তারা পরবর্তীতে কি করে? সাইটোপ্লাজমে রাইবোজোম গঠন করে। আরেকটি আছে আমাদের ট্রান্সফার আরএনএ।
বা টিআরএনএ, এই টিআরএনএ অবস্থান করে সাইটোপ্লাজমে। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তা একটু 2 মিনিটে আমি আবারও বলে দিই। আমরা শিখলাম নিউক্লিক অ্যাসিড এক ধরনের জৈব অণু, এরা অম্লধর্মী এবং এদের অধিক পরিমাণে ফসফরাস উপস্থিত থাকে। এরা মূলত 2 প্রকার, একটি হলো ডিএনএ এবং আরেকটি হলো আরএনএ। ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএর পূর্ণরূপ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ যদি প্রোক্যারিওটিক সেল হয় তাহলে সাইটোপ্লাজমে অবস্থান করে, আর যদি ইউক্যারিওটিক কোষ হয় তাহলে কোষের ভিতরে নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থান করে। আর আরএনএতে এসে আমরা জানলাম 3 ধরনের আরএনএ আছে, একটি হলো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, একটি হলো আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, আরেকটি হলো ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ওকে, এখন মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয়ে সাইটোপ্লাজমে আসে। আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএও নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসে উৎপন্ন হয়ে পরবর্তীতে সাইটোপ্লাজমে এসে রাইবোজোম গঠন করে। আরেকটি আমরা পড়লাম ট্রান্সফার আরএনএ, যেটি অবস্থান করে সাইটোপ্লাজমে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন একটু সামনের দিকে যাই। এখন আমরা পড়ব এই নিউক্লিক অ্যাসিডের গঠন কেমন। ঠিক আছে, দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত পলিনিউক্লিওটাইড চেইন বা মালা। ঠিক আছে, একটা মালায় কি হয় দেখো, ধরো এটা একটা মালা, বৃত্তাকার মালা, এবং এই মালাটা ছোট ছোট এরকম পুঁতি দিয়ে গাঁথা হয়েছে, এই যে মালা বা চেইনটা ছোট ছোট পুঁতি দিয়ে গাঁথা হয়েছে। এই ছোট ছোট পুঁতিগুলাই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এক ধরনের চেইন, যেই চেইনটা গঠন হয়েছে নিউক্লিওটাইডের মাধ্যমে। এই জন্য দেখো প্রথমে আছে পলিনিউক্লিওটাইড। পলি মানে হলো অনেক, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইডের চেন, তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে আমাদের নিউক্লিক অ্যাসিড গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে যে নিউক্লিওটাইড আসলে আবার কি? ঠিক আছে, আমরা এটা বুঝলাম যে হ্যাঁ, অনেকগুলা নিউক্লিওটাইড একত্রে যুক্ত হয়ে এক ধরনের চেইন গঠন করে, যেটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের গঠন বা স্ট্রাকচার, বা ওটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এখন প্রশ্ন জাগে যে নিউক্লিওটাইডটা আসলে কি? দেখো, নিউক্লিওটাইড হচ্ছে মূলত 3টা জিনিসের সমন্বয়। হ্যাঁ, নিউক্লিওটাইড গঠিত হয় 3টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার পেন্টোজ সুগার। পেন্ট মানে 5, সুগার হচ্ছে শর্করা, তার মানে 5 কার্বন যুক্ত শর্করা। ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট শর্করা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। তারপর 2 নম্বরে আমাদের লাগে নাইট্রোজেন বেজ বলতে ক্ষারক, তাহলে নাইট্রোজেনের ক্ষারক লাগবে আমাদের। আর একটা আমাদের লাগে ফসফেট গ্রুপ। তো আমরা এই 3টা সম্পর্কে একটু ডিটেইলসে জানবো। ঠিক আছে, তো তুমি এই 3টা একটু মুখস্থ করে ফেলো যে নিউক্লিওটাইড গঠিত হয় 3টা জিনিসের সমন্বয়ে। একটি হলো পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, আরেকটি হচ্ছে নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেনের ক্ষারক, এবং অন্যটি হচ্ছে ফসফেট গ্রুপ। ওকে, তো চলো আমরা এখন একটা একটা করে এই 3টার ডিটেইলস একটু জানি। পেন্টোজ সুগার কেমন, নাইট্রোজেন বেজ কারা কারা, ফসফেট গ্রুপ কোনটা। ঠিক আছে, এবং তারপর এই 3টার সমন্বয়ে কিভাবে একটা নিউক্লিওটাইড গঠিত হয়, আর অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে কিভাবে একটা নিউক্লিক অ্যাসিডের চেইন গঠন করে। ওকে, এবং এর পরবর্তীতে আমরা জানবো এই যে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ এবং আরএনএ তারা আবার দেখতে কীরকম, তাদের গঠনটা আবার দেখতে কীরকম। তো ঠিক আছে, চলো আমরা নিউক্লিওটাইডের গঠনের প্রথম যে উপাদানটা রয়েছে পেন্টোজ সুগার, এইটি নিয়ে একটু পড়াশোনা করি। ঠিক আছে, দেখো পেন্টোজ সুগার, তো একটু আগেই বললাম পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন যুক্ত সুগার। এইবার দেখো সুগার, কেউ যদি সুগার বা শর্করা হতে চায় তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে দুইটা কন্ডিশন ফুলফিল করলে কোনো একটা যৌগকে তুমি চিনি বলতে পারবে, সুগার বলতে পারবে বা শর্করা বলতে পারবে। সেই 2টা শর্ত, একটি হলো এলডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে, এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকতে হবে। এলডিহাইড মানে কি? বন্ড CHO, আর কিটোন মানে O বন্ড O। ঠিক আছে, তো হয় ওই যৌগের মধ্যে CHO অথবা
ও ডাবল বন্ড এইটা থাকা লাগবে, এই কার্যকরীমূলক থাকা লাগবে। যদি এলডিহাইড এবং কার্যকরী বা কিটোনের মধ্যে কোনো একটি কার্যকরীমূলক থাকে তাহলে সেটি সুগার হিসেবে, পেন্টোজ সুগার হিসেবে বা পেন্টোজ সুগার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর 2 নম্বর কন্ডিশন হলো একের অধিক ওএইচ মূলক থাকা লাগবে। একটা থাকলে হবে না, একের অধিক ওএইচ মূলক থাকা লাগবে। তার মানে তুমি একটু আবারও দেখো, ঠান্ডা মাথায় বুঝো। আমাদের পেন্টোজ সুগার বানানোর জন্য আমাদের লাগবে 5টা কার্বন, কারণ পেন্ট মানে 5, তাহলে এখানে আমাদের কার্বন লাগবে 5টা। আবার সুগার হওয়ার জন্য 2টা কন্ডিশন ফুলফিল করতে হবে। এক, এই 5 কার্বনের সাথে অবশ্যই এলডিহাইড অথবা কিটোনকে রাখতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো একের অধিক ওএইচ মূলক রাখতে হবে। তো আমরা নিচে এখন একটু উদাহরণ দেখি এবং উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটা পুরাপুরি বোঝার চেষ্টা করি। দেখো, খেয়াল করো, এখানে তাকাও, এই সাইডে এই জায়গায় একটু খেয়াল করো। এখানে দেখো কার্বন আছে 5টি, 1 2 3 4 5, ঠিক আছে, 5টি কার্বন আছে। তারপরে উপরের দিকে খেয়াল করো, বন্ড CHO আছে, তার মানে এলডিহাইড গ্রুপ আছে। এবং এই সাইডের দিকে যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবে এখানে একের অধিক OH মূলক রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি OH মূলক রয়েছে। এই জন্য এইটা হচ্ছে আমাদের সুগার, এইটা হচ্ছে আমাদের কি সুগার, এবং এই সুগারকে বলা হয় রাইবোজ। এখানে যে স্ট্রাকচারটা দেখতেছো এই সুগারটার একটা নাম আছে, সেটি হলো রাইবোজ। এবার এই চিত্রে খেয়াল করো, পাশের চিত্রে খেয়াল করো, এখানে দেখো আমাদের কার্বন রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ পেন্টোজ 5 কার্বন রয়েছে, হ্যাঁ এটা ক্লিয়ার। তারপরে খেয়াল করো এখানে উপরে তোমার বন্ড CHO রয়েছে, তার মানে আমাদের সুগার হওয়ার যে প্রথম কন্ডিশন এলডিহাইড গ্রুপ সেটা রয়েছে। তারপর দ্বিতীয় শর্ত আমরা কি পড়ছিলাম, যে একের অধিক OH থাকা লাগবে, কিন্তু এইখানে তুমি খেয়াল করো OH রয়েছে মাত্র একটি, মাত্র একটি। তাহলে যে একের অধিক OH না থাকার কারণে এইটি কিন্তু আমাদের সুগার নয়, ঠিক আছে। তাহলে আমি আশা করি তুমি বুঝতে পারছো যে পেন্টোজ মানে হলো 5টা কার্বন থাকা লাগবে, আর সুগার মানে হচ্ছে 2টা কন্ডিশন ফুলফিল করা লাগবে। একটি হলো অবশ্যই এলডিহাইড অথবা কিটোন গ্রুপ যুক্ত থাকা লাগবে, আরেকটি হলো অবশ্যই একের অধিক OH গ্রুপ থাকা লাগবে। যদি থাকে তখন তাদেরকে আমরা সুগার বলবো, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা আরও একটু ডিটেলসে বোর্ডে গিয়ে শিখবো, ঠিক আছে। আমরা হোয়াইট বোর্ডে গিয়ে এই ব্যাপারটা একটু আরও ডিটেলসে দেখার চেষ্টা করবো, তারপর আমরা আবার এই স্লাইডে ফেরত আসবো। তো চলো আমরা এখন হোয়াইট বোর্ডে গিয়ে এগুলা কিভাবে হচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, আর সুগার হওয়ার কন্ডিশন হচ্ছে 2টি। এতে অবশ্যই একটি এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকা লাগবে, আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে কার্বনের যে বন্ডগুলো রয়েছে তাদের সঙ্গে একের অধিক OH মূলক বা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকা লাগবে। তো চলো আমরা এই কন্ডিশনগুলো ফুলফিল করে একটা রাসায়নিক সংকেত লিখি, ঠিক আছে। দেখো, তো শুরুতে তুমি 4টা কার্বন নিয়ে নিবে, 3 4, এবং আমরা জানি কার্বনের 4টি বন্ড থাকে, এবং এই জন্য তুমি 4টি বন্ড প্রত্যেকটি কার্বনের দিয়ে দাও, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটি কার্বনের 4টি করে বন্ড বা 4টি করে হাত দিয়ে দেওয়া হলো। এখন আমরা কি করব, আমাদের প্রথম কন্ডিশন ছিল যে অবশ্যই একটি এলডিহাইড অথবা কিটোন গ্রুপ দেওয়া লাগবে। তো আমরা এখানে একটি এলডিহাইড দিয়ে দিলাম CHO। আর দ্বিতীয় শর্ত আমাদের কি ছিল, একের অধিক আমাদের OH মূলক দেওয়া লাগবে। তো আমরা এই যে ডান পাশে যে বন্ডগুলো রয়েছে সেখানে আমরা 4টা OH দিয়ে দিলাম, আর বাকি যে হাতগুলো বা বন্ডগুলো আমাদের রয়েছে সেখানে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এই যে একটা গাঠনিক সংকেত আমরা পেলাম, এটি হচ্ছে মূলত আমাদের পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার।
আর দেখো এখানে কিন্তু 5টা কার্বন হয়ে গেছে, খেয়াল করো। এই যে এটা হলো আমাদের প্রথম কার্বন, এইটা হলো আমাদের 2 নাম্বার কার্বন, এইটা 3 নাম্বার কার্বন, এইটা 4 নাম্বার কার্বন, এইটা 5 নাম্বার কার্বন। ঠিক আছে। পেন্টোজ সুগার কিন্তু 2 প্রকার, এটা একটু মনে রাখো। পেন্টোজ সুগার 2 প্রকার। পেন্টোজ সুগার এটি 2 ধরনের। এক হলো আমাদের রাইবোজ, আর 2 নম্বর হলো ডিঅক্সিরাইবোজ, অক্সিরাইবোজ। তো এখানে তুমি যেই গাঠনিক সংকেতটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু রাইবোজের গাঠনিক সংকেত, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের রাইবোজের গাঠনিক সংকেত, RIBOSE, রাইবোজ। ওকে, তো আমরা এবার কি করব, আমরা আবারও একটু আরেকটি গাঠনিক সংকেত রাখবো যেখানে আমরা কিটোন মূলক, ঠিক আছে, এখানে অ্যালডিহাইড ব্যবহার না করে কিটোনের যে কার্যকরী মূলক রয়েছে সেটি ব্যবহার করে আমরা পেন্টোজ সুগার এর গাঠনিক সংকেতটা লিখব। তো চলো আমরা ওইটা একটু করি। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন আমরা কিটোনের সাহায্যে এই রাইবোজ বা পেন্টোজ সুগারটি আঁকবো। ঠিক আছে, দেখো এর জন্য তুমি কি করবা, তুমি শুরুতে 5টা কার্বন নিয়ে নেবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। ঠিক আছে, 5টা কার্বন নেওয়া শেষ। এবার প্রথম কার্বনের সাথে তুমি ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন দিয়ে দাও, অর্থাৎ কিটোন গ্রুপটা দিয়ে দিলে। তারপরে এই যে এই পাশে যে 4টা হাত, আগের মতো 4টা হাতে 4টা OH দিয়ে দাও। ডান পাশের 4টা হাতে 4টা OH দিয়ে দাও। দেওয়ার পর বাকি যে হাতগুলো আছে সেগুলোকে তাহলে কে দিব, সেগুলোতে তাহলে আমরা হাইড্রোজেনকে দিব। ঠিক আছে, এই যে হাইড্রোজেনকে দিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমাদের পেন্টোজ সুগার বা রাইবোজ। ঠিক আছে, এটা হলো পেন্টোজ সুগারের কোনটা, এইটা হচ্ছে পেন্টোজ সুগারের রাইবোজ। আর ডিঅক্সিরাইবোজ আমরা একটু পরে দেখব, তুমি মনে রাখো এটা হলো পেন্টোজ সুগারের রাইবোজ, যেখানে 5টা কার্বন, হাইড্রোক্সিল মূলক হলো তোমার কয়টি, 4টি, আর হাইড্রোজেন দেখো 1 2 3 4 5 6টি। ঠিক আছে, তো সেটি হলো আমাদের রাইবোজ। আচ্ছা, এইবার আসো, এখন আমরা কি করব, এইটাকেই একটু অন্যভাবে, এই গাঠনিক সংকেতটাকেই একটু অন্যভাবে লিখবো। তুমি একটু খেয়াল করো আমি কি করতেছি, দেখো আবারও আমি 5টা কার্বন নিয়ে নিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, 5টা কার্বন নিয়ে নিছি। এদের হাতগুলা দিয়ে দেই, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হবে। ওকে, আর প্রথম কার্বনের সাথে দেখো এই যে 4টা হাত দিয়ে দিলাম। এইবার কি করব, এই প্রথম কার্বন আর এখানে আমাদের যে 4 নাম্বার কার্বন, একটু মনে রাখো প্রথম কার্বন এবং 4 নাম্বার কার্বনের হাতগুলোকে একসঙ্গে করে এখানে একটা অক্সিজেন দিয়ে দেবো। তাহলে দেখো অক্সিজেনের 2টা হাত, একটা প্রথম কার্বনের সাথে আর একটা 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। এখন অক্সিজেনের কাজ তো শেষ, এই যে এখানে যে ও দিতে হইতো সেইটার কাজ শেষ। এখন আমাদের কি দিতে হবে, 4টা OH দিতে হবে, তাই না? 4টা OH দেওয়া লাগবে। তো কি করবা, তুমি এই প্রথম কার্বনের সাথে একটা OH দিয়ে দেবে, আর বাকি 3টা OH এই যে ডান পাশে 3টা কার্বনকে দিয়ে দিবে। ঠিক আছে, আর এখানে থাকলো একটা হাইড্রোজেন, এখানে 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 একটা হাইড্রোজেন। ঠিক আছে, তো দেখো এইটার আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? নেই কিন্তু। এখানে ওই 4টা, এখানেও দেখো এই যে 1 2 3 4। ঠিক আছে, তাহলে 4টা ওই চলে গেল। আচ্ছা, এখানে অক্সিজেন যুক্ত ছিল, এখানেও দেখো অক্সিজেন যুক্ত আছে। শুধু এখানে অক্সিজেনটা প্রথম কার্বনের সাথেই ছিল, আর এখানে আমরা কি করলাম, অক্সিজেনটাকে প্রথম কার্বন এবং
চতুর্থ কার্বনের সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, তো এইটাও কিন্তু আমাদের রাইবোজ, এইটাও আমাদের রাইবোজ। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এখন আমরা রাইবোজের একটু সাইক্লিক গঠন দেখব, এবং এইটা মনে রাখা তোমাদের জন্য একটু দরকার। এই সাইক্লিক গঠনটা একটু মনে রাখবে। দেখো সাইক্লিক গঠনটা কেমন, খুবই সোজা। দেখো প্রথমে এখানে একটা অক্সিজেন নিয়ে নেবে, তারপর অক্সিজেনের দুইটা হাত বের করে দেবে, দেওয়ার পর এই হাতের মাথায় দুইটা কার্বন দিয়ে দিবে, তারপর এই প্রথম কার্বন থেকে একটা হাত বের করবে, দ্বিতীয় কার্বন থেকে একটা হাত বের করবে, করার পর এখানে একটা কার্বন, এইখানে দিয়ে দেবে একটা কার্বন, আর এই দুইটা কার্বনের মাঝে একটা বন্ড দিয়ে দেবে। তারপর এই যে 4 নাম্বার যে কার্বনটা আছে এইখানে একটা বন্ড দিয়ে দিবে এবং মাথায় আরেকটা কার্বন দিয়ে দিবে। এটা কিন্তু মনে রাখা খুব দরকার। দেখো এইটারই সাইক্লিক গঠন কিন্তু এইটা চক্র, সাইক্লিক মানে হচ্ছে চক্র, এটা একটা দেখো চক্রাকার গঠন। তো এখানে আমাদের কিন্তু 5টা কার্বন রয়েছে, এই যে আমাদের 1 নাম্বার কার্বন, এই যে আমাদের 2 নাম্বার কার্বন, এই যে দেখো আমাদের 3 নাম্বার কার্বন, এই যে 4 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন। তো 5টা কার্বন রয়েছে। এখন আমরা দেখে দেখে একটু করি, দেখে দেখে একটু বসাই। দেখো এখানে ও ছিল, এই যে আমরা মাথায় ওটা দিয়ে দিছি। ঠিক আছে, আর এই অক্সিজেনটা দেখো আমাদের 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত ছিল। এখানেও দেখো অক্সিজেনটা আমাদের 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের সাথেই কিন্তু যুক্ত আছে। এইবার 1 নাম্বার কার্বনের সাথে আর দেখো 2 জন যুক্ত আছে, একটি হলো হাইড্রোজেন আর একটি হলো হাইড্রক্সিল মূলক। তাহলে এই 1 নাম্বার কার্বনের সাথে এখানে 2টা জিনিস যুক্ত আছে, একটি হলো OH আর একটি হলো হাইড্রোজেন। তারপর এখানে 2 নাম্বার কার্বনের সাথে দেখো, এই যে এটা আমাদের 1 নাম্বার কার্বন গেল, 2 নাম্বার কার্বনের সাথে দেখো একটি OH মূলক আর একটি হাইড্রোজেন আছে। তাহলে 2 নাম্বার কার্বনের সাথেও আমরা একটি হাইড্রোজেন আর একটি OH দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার 3 নাম্বার কার্বনের সাথেও দেখো একটি হাইড্রোজেন একটি হাইড্রক্সিল মূলক। তাহলে এখানেও আমরা একটি হাইড্রোজেন ও একটি হাইড্রক্সিল মূলক দিয়ে দিলাম। ওকে, আর 4 নাম্বার হাইড্রোজেনের সাথে দেখো আরেকটা হাইড্রোজেন বাকি আছে, মানে কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন বাকি আছে। এই যে আমাদের 4 নাম্বার কার্বন, এর সাথে একটি হাইড্রোজেন বাকি আছে, তো সেই হাইড্রোজেনটা এখানে দিয়ে দিলাম। তারপর 5 নাম্বারের সাথে কি, 5 নাম্বার কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আর একটা হাইড্রক্সিল মূলক। তো এখানে জায়গা একটু শর্ট, এই তোমার এখানে ছোট্ট করে দিয়ে এই যে এখানে হাইড্রোজেন দেখাই দিলাম, এই হাইড্রোজেন আর এই যে এখানে একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, এই হাইড্রোজেন দিয়ে দিলাম, আরেকটা আছে OH, এই যে উপরে OH দিয়ে দিলাম। তো এইটাও কিন্তু আমাদের রাইবোজের একটা গাঠনিক সংকেত। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা কিন্তু রাইবোজকে এইভাবে আঁকবো, বুঝতে পারছো? রাইবোজকে আমরা এইভাবে আঁকবো, এবং এটার এত এই যে বন্ড দিয়ে এই সমস্ত কিছু দেখানোর দরকার নাই, আমরা এইভাবে আঁকলেও হবে। তুমি যদি এইভাবে মনে রাখো যে এখানে একটা অক্সিজেন থাকবে, তারপরে এখানে কার্বন থাকবে, এখানে কার্বন থাকবে, এখানে কার্বন, এখানে কার্বন, আর এখান থেকে একটা হাত বের হয়ে এইখানে আরেকটা কার্বন। তো এতটুকু মনে রাখলেই এনাফ। এইটা হলো আমাদের রাইবোজের সংকেত, এইটা হলো আমাদের কি রাইবোজ। তবে আর 2টা জিনিস একটু কষ্ট করে মনে রাখবে, যে রাইবোজের 2 নাম্বার যে কার্বন সেখানে থাকে OH। ঠিক আছে, রাইবোজের 2 নাম্বার কার্বনে থাকে OH। আচ্ছা, তাহলে এখন আমরা যাব একটু ডিঅক্সিরাইবোজে। দেখো এটা যদি বুঝো তাহলে এখন আমরা যাব ডিঅক্সিরাইবোজ। নামটা একটু আগে লিখি। দেখো ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এখানে বায়োলজির একটা বেসিক নিয়ে নাও। যদি তুমি কোথাও বায়োলজি পড়ার সময় ডি শব্দটি পাও, এর মানে হলো ডিলেট, DELETE,
ডিলেট বা বাদ দিয়ে দেওয়া। আর যদি ডাই শব্দটি পাও, ডাই এর মানে হলো 2। বুঝছো, বায়োলজিতে ডিই মানে হলো ডিলেট বা বাদ দিয়ে দেওয়া, আর ডিআই ডাই মানে হলো 2। তো এখানে দেখো আমাদের শুরুতে আছে ডি, ডি মানে ডিলেট। কাকে ডিলেট করব? অক্সি, অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন। এই অক্সিজেনটা কোথা থেকে ডিলেট করব? রাইবোজ থেকে। তাহলে ডি অক্সি রাইবোজ মানে হলো রাইবোজ থেকে তুমি একটা অক্সিজেন ডিলেট করে দাও। তাহলে রাইবোজ থেকে যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকে সেটি হলো আমাদের ডি অক্সি রাইবোজ। এইবার তুমি এখানে আসো, এখানে কি হয় আসলে? এই যে এটা আমাদের রাইবোজ না, এখান থেকে রাইবোজের 2 নাম্বার যে কার্বনটা আছে, এই 2 নাম্বার কার্বন থেকে তুমি একটা অক্সিজেনকে ডিলিট করে দাও, একটা অক্সিজেনকে বাদ দিয়ে দাও। তাহলে 2 নাম্বার কার্বন থেকে আমি একটা অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম। তাহলে যখনই আমি একটা অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম, তখনই এখানে এটা হয়ে গেল কি? ডি অক্সি রাইবোজ। বুঝতে পারছো? বাকি সমস্ত জিনিস কিন্তু সেম। দেখো, শুধু কার্বন থেকে একটা অক্সিজেন বাদ চলে গেল, তাহলে কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। তাহলে এখানে ফেরত আসো, এখানে দেখো এই যে আমাদের 2 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বনে যে OH ছিল ওখান থেকে একটা অক্সিজেন ডিলিট হয়ে যাবে, গেলে এইটা আমাদের হয়ে যাবে কি? ডি অক্সি রাইবোজ। তাহলে এখানেও দেখো এইটা হলো আমাদের রাইবোজ, কিন্তু একে আমরা যদি ডিঅক্সি রাইবোজ বানাইতে চাই, তাহলে এই যে 2 নাম্বার কার্বনে আমাদের যে হাইড্রোজেনটা হাইড্রোক্সিল আছে সেখান থেকে একটা অক্সিজেন বাদ দিয়ে দেব। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি? ডি অক্সি রাইবোজ। তাহলে এইটা গেল তোমার ডিঅক্সি রাইবোজ। ওকে, তাহলে আমরা মোটামুটি পেন্টোজ সুগারের যে 2 ধরনের পেন্টোজ সুগার হয়, একটি হলো রাইবোজ এবং অপরটি হলো ডিঅক্সি রাইবোজ, দুইটা সম্পর্কেই বা দুইটারই গাঠনিক সংকেত আমরা দেখে নিলাম। পরবর্তীতে আমরা এখন নাইট্রোজেন বেজ নিয়ে আলোচনা করব। তো আমরা এখন একটু স্লাইডে ফেরত যাব, আবারও স্লাইডে গিয়ে আমরা নাইট্রোজেন বেজ সম্পর্কে পড়াশোনা করব। ঠিক আছে, তো চলো আমরা এখন স্লাইডে ফেরত যাই। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে শিখলাম যে পেন্টোজ শর্করা মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং পেন্টোজ শর্করা হয় 2 ধরনের, একটি হচ্ছে আমাদের রাইবোজ এবং অপরটি হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ। যদি পেন্টোজ শর্করার 2য় নাম্বার কার্বনে OH মূলক থাকে, তখন সেটিকে আমরা বলতেছি রাইবোজ। আর যদি 2 নাম্বার কার্বনে OH মূলক থেকে অক্সিজেন বাদ গিয়ে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, তখন আমরা সেটিকে বলতেছি ডিঅক্সি রাইবোজ। এখন দেখো, যেটি আমাদের রাইবোজ, এই রাইবোজ নিয়ে আরএনএ গঠিত। এই জন্য আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আরএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড যার মধ্যে রাইবো অর্থাৎ রাইবোজ থাকবে। আবার অন্যদিকে দেখো, ডিঅক্সি রাইবোজ নিয়ে আমাদের ডিএনএ গঠিত। এর মানে কি? দেখো, ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড যার মধ্যে থাকবে ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, তাহলে আশা করি আমরা ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপের মিনিংটা বুঝতে পারছি। তো এখন আমরা জানব আমাদের নিউক্লিওটাইডের দ্বিতীয় যে উপাদানটি ছিল নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস সম্পর্কে। ঠিক আছে, তাহলে দেখো, নাইট্রোজেন বেসে তুমি মূলত এখানে 5 ধরনের নাইট্রোজেন বেস পাবে। একটি হলো অ্যাডেনিন, একটি হলো গুয়ানিন, একটি হলো থাইমিন, একটি হলো সাইটোসিন, আর হলো ইউরাসিল। তো এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। অ্যাডেনিন এ, গুয়ানিন জি, থাইমিন টি, সাইটোসিন সি এবং ইউরাসিল ইউ। এরপর দেখো, এই 5টা নাইট্রোজেন বেজের মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন মিলে গঠন হয় পিউরিন। ঠিক আছে, অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন, কারণ অ্যাডেনিন এবং গুয়ানিন ডাবল রিং গঠন করে। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন নাইট্রোজেন বেস, পিউরিন নাইট্রোজেন বেস, কারণ
এদের যে স্ট্রাকচার সেটি হলো ডাবল রিং যুক্ত। আর নিচের যে তিনটা রয়েছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এদেরকে বলা হয় পিরিমিডিন নাইট্রোজেন বেস। পিরিমিডিন নাইট্রোজেন বেস, কারণ এনারা হচ্ছে সিঙ্গেল রিং, এনারা হচ্ছে সিঙ্গেল রিং। তো তুমি নিচের দিকে এই চিত্রটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো, এটি হলো আমাদের অ্যাডিনিন, এটি হলো আমাদের অ্যাডিনিন। এখানে দেখো দুইটা চক্র বা রিং আছে, এই যে একটা চক্র, এই যে একটা চক্র, ঠিক আছে। তাহলে এখানে দুইটা চক্র থাকার কারণে অ্যাডিনিনকে আমরা বলতেছি পিউরিন। আবার অন্যদিকে দেখো গুয়ানিনও সেম, এখানে একটি চক্র, এই যে আরেকটি চক্র, তাহলে এখানেও আমাদের দুইটি চক্র রয়েছে, এই জন্য গুয়ানিনকেও আমরা বলতেছি পিউরিন, ঠিক আছে। এই যে এখানে তাকাও, আমরা বললাম যে অ্যাডিনিন এবং গুয়ানিন এরা কি ধরনের নাইট্রোজেন বেস? এরা পিউরিন নাইট্রোজেন বেস। কারণ কি? এদের রিং কয়টা? ডাবল রিং। এনাদের গঠনে এদের যে রিং সেটি হলো ডাবল। আর বাকি যে তিনটা রয়েছে থাইমিন, সাইটোসিন আর হলো ইউরাসিল, তারা হলো পিরিমিডিন। পিরিমিডিন মানে কি? এদের সিঙ্গেল রিং। দেখো এবার আবারও চিত্রটা নিচের দিকে খেয়াল করো, এই যে এটি হলো তোমার সাইটোসিনের স্ট্রাকচার। এখানে দেখো রিং মাত্র একটি, এখানে রিং একটি। আবার এটা হলো দেখো ইউরাসিলের স্ট্রাকচার, এখানেও দেখো রিং একটি। এই যে এইটি হলো থাইমিনের স্ট্রাকচার, এখানেও তুমি খেয়াল করো রিং আমাদের একটি। তাহলে রিং বা চক্র যদি একটি হয় তখন সেটি হলো পিরিমিডিন নাইট্রোজেন বেস, আর চক্র যদি দুইটা হয় তাহলে সেটি হলো পিউরিন নাইট্রোজেন বেস। আমাদের পিউরিন নাইট্রোজেন বেস আছে কয়টি? দুইটি, একটি হলো অ্যাডেনিন আর একটি হলো গুয়ানিন। অ্যাডেনিনকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং গুয়ানিনকে প্রকাশ করা হয় জি দ্বারা। আর পিরিমিডিন অর্থাৎ সিঙ্গেল রিং নাইট্রোজেন বেস আছে আমাদের তিনটি, একটি হলো থাইমিন, একটি হলো সাইটোসিন এবং আরেকটি হলো ইউরাসিল। থাইমিনকে টি দ্বারা প্রকাশ করা হয়, সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আশা করি আমি নাইট্রোজেন বেস সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমরা টোটাল 5 ধরনের নাইট্রোজেন বেস পড়লাম। একটি পড়লাম এডিনিন, একটি পড়লাম গুয়ানিন, একটি পড়লাম থাইমিন, একটি পড়লাম সাইটোসিন আর একটি বললাম ইউরাসিল। এদের মধ্যে ডিএনএর মধ্যে উপস্থিত থাকে চার ধরনের নাইট্রোজেন বেস। সেই চারটার নাম কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, AGTC। তাহলে এই AGTC নিয়ে গঠিত হয় আমাদের ডিএনএ। আর আরএনএর ক্ষেত্রে দেখো এখানে টি এর জায়গায় শুধুমাত্র চলে আসে ইউরাসিল, ঠিক আছে। তার মানে থাইমিন থাকে না আরএনএতে, থাইমিনের জায়গায় চলে আসে ইউরাসিল। এই যে খেয়াল করো, আরএনএ গঠিত হয়েছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল, ঠিক আছে। অর্থাৎ আরএনএতে টি এর উপস্থিতি নেই, অর্থাৎ থাইমিনের উপস্থিতি নেই। থাইমিনের জায়গায় কে আসে? ইউরাসিল অর্থাৎ ইউ, ঠিক আছে। তো এইটা একটু মনে রাখবে যে ডিএনএ গঠিত হয় আমাদের AGTC, এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ আমাদের গঠিত হয় AG, থাইমিন থাকে না, থাইমিনের জায়গায় চলে আসে ইউরাসিল আর সাইটোসিন, ঠিক আছে। তাহলে AGTC ডিএনএ আর AGUC এটি হলো আমাদের আরএনএ। ওকে, তো চলো আমরা আর একটু নিচের দিকে যাই। এইবার দেখো, এখন আমরা নিউক্লিওটাইডের 3 নাম্বার যে ইম্পর্টেন্ট উপাদান সেটি নিয়ে পড়াশোনা করব। 3 নাম্বার উপাদানটা কি ছিল? ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট, ঠিক আছে। ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট। দেখো এখানে একটু খেয়াল করো, এই যে H3PO4 একে বলা হয় কি? ফসফরিক অ্যাসিড। H3PO4 কে বলা হয় ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের যদি গাঠনিক সংকেত তুমি খেয়াল করো, এই যে এটি হচ্ছে ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এখানে দেখো ফসফরাসের 5টি হাত, তার মধ্যে 2টা হাতের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে আর বাকি 3টা হাতের সঙ্গে 3টা OH মূলক যুক্ত হয়। এটি হচ্ছে আমাদের H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডের খেয়াল করো, এইখান থেকে তোমার এই যে এখানে যে OH আছে এখান থেকে একটি হাইড্রোজেন চলে যায়। তাহলে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে একটা হাত খালি হয়ে যায়, এই যে সেইটা দেখো O- দিয়ে দেখানো হচ্ছে, মানে O বন্ড। আবার এখানেও দেখো
নিচে একটা OH মূলক ছিল, এখান থেকেও একটা হাইড্রোজেন চলে যায়, গেলে এখানেও আমাদের হাইড্রোজেনের একটা অক্সিজেনের একটা হাত তৈরি হয়। এখন এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছো, এটাকেই বলা হয় ফসফেট গ্রুপ, এটাকে বলা হয় ফসফেট গ্রুপ। তো আমরা ফসফেট গ্রুপ এইভাবে লিখবো না, আমরা শুধুমাত্র পি দ্বারাই আসলে ফসফেট গ্রুপটাকে প্রকাশ করব। এত গাঠনিক সংকেত আকারে তোমাকে SSC লেভেলে লিখতে হবে না, তুমি শুধুমাত্র ফসফেট গ্রুপ বুঝাইতে পি লিখবে, তাহলেই বোঝানো হবে যে এটা হলো ফসফেট গ্রুপ। আর পরবর্তীতে যখন কলেজে যাবে তখন গিয়ে হয়তো তোমাকে এই পুরা গাঠনিক সংকেতগুলো লিখতে হতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের SSC লেভেলের জন্য আমরা শুধুমাত্র ফসফেট গ্রুপ বলতে পি দ্বারা প্রকাশ করব, যে পি মানে হলো আমাদের ফসফেট গ্রুপ। কিন্তু তোমাকে আমি দেখানোর জন্য দেখাইলাম যে ফসফেট গ্রুপ আসলে হলো এই যে এইটি, ঠিক আছে, পি, যার সঙ্গে এই পাশে ডাবল বন্ডে একটা অক্সিজেন যুক্ত আছে এবং উপরে নিচে দুইটা অক্সিজেন আছে এবং যাদের একটি করে হাত খালি আছে, আর এই সাইডে তোমার হলো একটি OH মূলক আছে, ঠিক আছে। তো এটি হলো আমাদের মূলত ফসফেট গ্রুপ। তো আমরা ফসফেট গ্রুপকে প্রকাশ করব পি দ্বারা। তাহলে আমরা কিন্তু আমাদের নিউক্লিওটাইডের 3টা উপাদান সম্পর্কেই পড়ে ফেললাম। আমরা পড়লাম যে নিউক্লিওটাইড গঠিত হয় 5 কার্বন বিশিষ্ট শর্করা নিয়ে, তারপর নাইট্রোজেন বেজ, তারপর ফসফেট গ্রুপ। এই 3টা জিনিস মিলে আসলে আমাদের গঠিত হয় নিউক্লিওটাইড, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখি যে এই 3টা জিনিস নিয়ে কিভাবে আসলে আমাদের নিউক্লিওটাইডটা গঠিত হয়। একটা নিউক্লিওটাইডের তুমি খেয়াল করো, এইটা হলো এই যে আমাদের যে স্ট্রাকচারটা, এটা হলো রাইবোস অথবা ডিঅক্সি রাইবোস, ঠিক আছে। কিভাবে বুঝবো রাইবোস না ডিঅক্সি রাইবোস, এটা আমরা এখন জানি। যদি 2 নাম্বার কার্বনে OH মূলক থাকে তাহলে এটি হয়ে যাবে রাইবোস, আর যদি OH না থেকে শুধুমাত্র H থাকে তখন এটি হয়ে যাবে ডিঅক্সি রাইবোস। তো হোক এটা রাইবোস হোক আর ডিঅক্সি রাইবোস হোক, আমরা ধরে নিলাম যে এটা হলো আমাদের সুগার, ঠিক আছে। সুগার শেষ, সিম্পল কথা, এটা হলো আমাদের সুগার। এই সুগারের 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেজ যুক্ত হয়, 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেজ যুক্ত হয়। এখন নাইট্রোজেন বেজ কারা কারা সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এরা হলো নাইট্রোজেন বেজ। তার মানে এদের কেউ এসে এখানে যুক্ত হবে কয় নাম্বার কার্বনের সাথে? 1 নাম্বার কার্বনের সাথে। আচ্ছা, এই যে নাইট্রোজেন বেজ এসে সুগারের সাথে যুক্ত হচ্ছে, এখানে যে বন্ধনটা সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এবার আসো, আমাদের সুগারের যে 5 নাম্বার কার্বনটি আছে, 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের সঙ্গে আবার যুক্ত হয় ফসফেট গ্রুপ, ঠিক আছে, ফসফেট গ্রুপ। আর ফসফেট গ্রুপ আমরা কী দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। এই ফসফেট গ্রুপ 5 নাম্বার কার্বনের সাথে যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেই বন্ধনটাকে বলা হয় ফসফোএস্টার বন্ধন, ফসফোএস্টার বন্ধন, ঠিক আছে। ফসফেট গ্রুপ এসে 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় ফসফোএস্টার বন্ধন, ওকে। আর নাইট্রোজেন বেজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আর এই পুরা জিনিসটাকে একসঙ্গে বলা হয় কি? নিউক্লিওটাইড, ঠিক আছে। তাহলে নিউক্লিওটাইডের মধ্যে আমরা কি পড়লাম দেখো, প্রথমে একটা সুগার থাকবে, সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যে কোনো একটা নাইট্রোজেন বেস থাকবে, আর 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, ঠিক আছে। এটি হলো আমাদের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে 1 নাম্বারে একটি সুগার থাকবে, সেটি হতে পারে রাইবোজ অথবা হতে পারে ডিঅক্সি রাইবোজ। এই সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে নাইট্রোজেন বেস এবং 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে ফসফেট, আর এই পুরা জিনিসটাকে একত্রে বলা হবে নিউক্লিওটাইড, ওকে। এইবার আসো, এখন দেখো, মনে রাখবে খুব ভালোভাবে এই জায়গাটা মনে রাখবে, যখন সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন বলা হয় নিউক্লিওসাইড। সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হওয়াকে বলা হয় নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, ওকে। দেখো এবার নামকরণগুলো দেখো, আমরা জানি সুগার হচ্ছে আমাদের রাইবোজ, এই রাইবোজের সঙ্গে দেখো নাইট্রোজেন বেস হিসেবে যুক্ত হলো এডিনিন। এখন এডিনিন আর রাইবোজ দুইজনে একসঙ্গে যুক্ত হয়ে
এডিনোসিন তৈরি করে। তাহলে এডিনিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু এডিনোসিন। আবার গুয়ানিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু গুয়ানোসিন। থাইমিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু থাইমিডিন। সাইটোসিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু সাইটিডিন। আর ইউরাসিল প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু ইউরিডিন। ঠিক আছে, এটা মুখস্থ। এডিনিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু এডিনোসিন। গুয়ানিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু গুয়ানোসিন। থাইমিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু থাইমিডিন। আচ্ছা, সাইটোসিন প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু সাইটিডিন। আর ইউরাসিল প্লাস রাইবোজ ইজ ইকুয়াল টু ইউরিডিন। এইবার আমরা যদি সুগার হিসেবে রাইবোজ না নিয়ে ডিঅক্সি রাইবোজ নেই, তাহলেও কিন্তু নামকরণটা একই রকম হবে, শুধু শুরুতে তখন তুমি ডিঅক্সি উচ্চারণ করবে। ঠিক আছে, যেমন দেখো, এডিনিন প্লাস ডিঅক্সি রাইবোজ ইজ ইকুয়াল টু ডিঅক্সি এডিনোসিন। দেখো, শুধু রাইবোজ যুক্ত হলে আমরা বলতেছিলাম এডিনোসিন, কিন্তু এবার যেহেতু ডিঅক্সি রাইবোজ যুক্ত হয়েছে তাই ডিঅক্সি আগে উচ্চারণ করে নেবে, ডিঅক্সি এডিনোসিন। ক্লিয়ার? তাহলে এই যে এডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন, ডিঅক্সি এডিনোসিন, এরা কি? এরা হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। এদেরকে বলা হয় নিউক্লিওসাইড, কারণ এরা গঠিত হয়েছে সুগার এবং নাইট্রোজেন বেজের সমন্বয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এই পেজটা খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা মনে না রাখলে তুমি নামকরণগুলো বুঝতে পারবে না, বোবা নামকরণগুলো বলতে পারবে না। ঠিক আছে, তো আরেকবার আমি একটু পুরাটা রিভিশন দিয়ে দিই। দেখো, যদি সুগার আর নাইট্রোজেন একসাথে যুক্ত হয় তখন যেইটা উৎপন্ন হয় তাকে বলা হয় নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডগুলোর নাম কি কি? যদি সুগার হিসেবে আসে রাইবোজ আর নাইট্রোজেন বেজ হিসেবে আসে এডিনিন, তাহলে এডিনিন আর রাইবোজ যুক্ত হয়ে গঠন করবে এডিনোসিন। তাহলে এডিনোসিন কিসের নাম? নিউক্লিওসাইডের নাম। এইভাবে গুয়ানিন প্লাস রাইবোজ যুক্ত হয়ে কি নিউক্লিওসাইড গঠন করবে? গুয়ানোসিন। থাইমিন প্লাস রাইবোজ যুক্ত হয়ে কি নিউক্লিওসাইড গঠন করবে? থাইমিডিন। এভাবে সাইটোসিন প্লাস রাইবোজ যুক্ত হয়ে সাইটিডিন। ইউরাসিল প্লাস রাইবোজ যুক্ত হয়ে ইউরিডিন। এডিনিন প্লাস ডিঅক্সি রাইবোজ মানে কি? ডিঅক্সি এডিনোসিন। এবার যদি গুয়ানিন প্লাস ডিঅক্সি রাইবোজ যুক্ত হয় তখন কি হবে? ডিঅক্সি গুয়ানোসিন। বুঝতে পারছো? এইভাবে বাকিগুলাও। ওকে, তো চলো আমরা এখন আরেকটু নিচে যাই। দেখো, এইবার কি মনে রাখবা? এবার মনে রাখবে, যদি সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ তিনটাই একসঙ্গে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কি? নিউক্লিওটাইড। বুঝছো? নিউক্লিওটাইড। বা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, আমরা একটু আগে পড়লাম, যদি সুগার আর নাইট্রোজেন বেজ একসাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তৈরি হয় কি? নিউক্লিওটাইড। এই যে এটা হলো আমাদের নিউক্লিওটাইড। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটু নিচে যাব। দেখো, আমরা এখন নিউক্লিওটাইডগুলোর নামকরণ দেখব। খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। আমি এখানে একটি রাইবোজ নিলাম, আর রাইবোজ মানেই তো সুগার, তাহলে আমি একটি সুগার নিয়ে নিলাম। এই সুগারের 1 নাম্বার কার্বনে আমি দেখো এখানে এ দিছি, এ মানে এডিনিন। তাহলে এই যে রাইবোজ আর এডিনিন যুক্ত হয়ে কি গঠন করে? এডিনোসিন। কারেক্ট? রাইবোজ আর এডিনিন যুক্ত হয়ে কি গঠন করে? এডিনোসিন। তো দেখো আমি লিখে দিছি প্রথমেই যে এডিনোসিন। আচ্ছা, তারপরে খেয়াল করো, 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে কয়টা? ফসফেট যুক্ত হয়েছে একটা, ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে একটা। আর একটা মানে আমরা জানি মনো, এক মানে কি? মনো। এই জন্য দেখো এডিনোসিনের পরে লেখা হয়েছে মনোফসফেট। তাহলে এডিনিন থেকে এ, মনো থেকে এম, আর ফসফেট থেকে পি। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি
এএমপি, যার পূর্ণরূপ হলো এডিনোসিন মনোফসফেট। এডিনোসিন মনোফসফেট। এবার তাহলে নিচেরটা খেয়াল করো, এই যে আমাদের এডিনোসিন, সরি এ মানে এডিনিন, আর এই যে আমাদের আর, তাহলে নাইট্রোজেন বেস আর সুগার যুক্ত হয়ে কি নিউক্লিওসাইড গঠন করে। এই নিউক্লিওসাইডের নাম কি? এডিনোসিন। এই যে আমরা লিখলাম এডিনোসিন। তারপর 5 নাম্বার কার্বনে দেখো একটা ফসফেট গ্রুপ, আরেকটা ফসফেট গ্রুপ, দুইটা ফসফেট গ্রুপ, তাহলে 2 মানে কি ডাই, তাহলে তারপরে লেখা হলো ডাই ফসফেট। তাহলে এ থেকে এডিনিন থেকে এ, ডাই থেকে ডি, আর ফসফেট থেকে পি, তার মানে এডিপি, যার পূর্ণরূপ কি এডিনোসিন ডাই ফসফেট। এডিনোসিন ডাই ফসফেট। আচ্ছা, এইভাবে আবার খেয়াল করো, এইটা খেয়াল করো, এই যে আমাদের আর অর্থাৎ সুগার, আর এই যে আমাদের এ অর্থাৎ নাইট্রোজেন বেস, তাহলে নাইট্রোজেন বেস আর হচ্ছে তোমার নাইট্রোজেন বেস আর হচ্ছে তোমার সুগার, এরা দুজন যুক্ত হয়ে কি নিউক্লিওসাইড গঠন করে। তো এই নিউক্লিওসাইডের নাম কি? এডিনোসিন। আর এখানে ফসফেট কয়টা যুক্ত হয়েছে? একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা ফসফেট মানে ট্রাই ফসফেট। তাহলে এইটার পুরাটার নাম দাঁড়াচ্ছে এডিনোসিন ট্রাই ফসফেট, এই যে এটিপি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এ মানে এডিনোসিন, টি মানে ট্রাই, ফসফেট তো পি মানে ফসফেট, ঠিক আছে? তাহলে এডিনোসিন ট্রাই ফসফেট। আর এই যে তোমার আমরা তিনটা জিনিস পড়লাম, এ এম পি, তাহলে এতে এডিনোসিন, এমতে মনো, পিতে ফসফেট। তারপর আমরা পড়লাম এ ডিপি, এতে এডিনোসিন, ডিতে ডাই, পিতে ফসফেট। তারপর আমরা পড়লাম কি এ টি পি, এতে এডিনোসিন, টিতে ট্রাই, পিতে ফসফেট। তো এএমপি, এডিপি, এটিপি এরা আসলে কার নাম? এরা সবাই হচ্ছে নিউক্লিওটাইডের নাম, ঠিক আছে? এগুলো সব কি এক একটা নিউক্লিওটাইড, কারণ এরা গঠিত হয়েছে সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপের সমন্বয়ে। এই জন্য এরা সকলেই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এইভাবে খেয়াল করো, এইভাবে আমাদের এই চিত্রে যদি এডিনিন না থেকে জি থাকতো, তাহলে আমরা কি পড়তাম? জি, গুয়ানিন আর সুগার যুক্ত হয়ে গুয়ানোসিন। তাহলে এই যে দেখো তো, জিএমপি মানে কি? জিতে গুয়ানোসিন, এমতে মনো, আর পিতে হলো ফসফেট, তাহলে গুয়ানোসিন মনো ফসফেট। তারপর দেখো জিডিপি, গুয়ানোসিন ডাই ফসফেট। তারপর দেখো এভাবে জিটিপি, গুয়ানোসিন ট্রাই ফসফেট। এরকম আরও আসতে পারে না? এরকম হইতে পারে টি এ পি, থাইমিন, সরি টিএপি না, টিএমপি, তাহলে থাইমিডিন মনো ফসফেট। তারপর টিডিপি, তাহলে থাইমিডিন ডাই ফসফেট, থাইমিডিন ডাই ফসফেট। এইভাবে আসতে পারে টিটিপি, টিতে থাইমিডিন, এই টিতে ট্রাই, পিতে ফসফেট, তাহলে থাইমিডিন ট্রাই ফসফেট, ঠিক আছে? তো এইভাবে আসলে আমাদের নিউক্লিওটাইডগুলোর নামকরণ করতে হবে। তো এই পুরো ব্যাপারটা তুমি যদি এখানে ভালোভাবে না বুঝো সমস্যা নেই, এখন আমরা এই পুরো ব্যাপারটা আবারও বোর্ডে একটু শুরু থেকে রিভিশন দিয়ে আসব, তারপরে আমরা নেক্সট পার্টে যাব, ঠিক আছে? তাহলে তুমি দেখো আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? আমরা শিখলাম যদি আমাদের সুগারের সঙ্গে, আমাদের যে পেন্টোজ সুগার এর সঙ্গে যদি আমাদের নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন গঠিত হয় নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সঙ্গেই আবার যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন গঠিত হয় নিউক্লিওটাইড। তো আমাদের কাজ কিন্তু মূলত নিউক্লিওসাইডগুলোর নাম বলা এবং নিউক্লিওটাইডগুলোর নাম বলা। তো আমরা এই ব্যাপারটাই একটু দেখব। দেখো,
আমরা পড়লাম এইটা হচ্ছে আমাদের একটি, এটি হচ্ছে আমাদের একটি সুগার। এখন এই সুগার হিসেবে তুমি রাইবোজ নিতে পারো, আবার ডিঅক্সিরাইবোজ নিতে পারো। তো শুরুতে আমরা রাইবোজ নিলাম। এখন রাইবোজের 1 নাম্বার যে কার্বন, সেখানে এই 1 নাম্বার কার্বনের সঙ্গে যদি তুমি এ কে যুক্ত করাও নাইট্রোজেন বেজ হিসেবে, তখন এর নাম হবে এডিনোসিন। তারপর তুমি যদি এখানে এ না দিয়ে তুমি যদি দাও জি, তখন এর নাম হবে গুয়ানোসিন। তুমি যদি এরপর তুমি যদি টি দাও, তখন এর নাম হয়ে যাবে থাইমিডিন। এরপর তুমি যদি এখানে সি দাও, এটা হয়ে যাবে কি সাইটিডিন। আর সবার শেষে তুমি যদি এখানে দাও ইউ, তাহলে তৈরি হবে ইউরিডিন। তাহলে এই যে এডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন, এগুলা কি? এগুলা হচ্ছে এক একটি নিউক্লিওসাইড। অর্থাৎ রাইবোজের সঙ্গে যদি নাইট্রোজেন বেস যুক্ত হয় বা সুগারের সঙ্গে যদি নাইট্রোজেন বেস যুক্ত হয়, তাহলে গঠিত হয় নিউক্লিওসাইড। আর এডিনোসিন, গুয়ানোসিন, তোমার কি বলে থাইমিডিন, সাইটিডিন, ইউরিডিন, এগুলো হচ্ছে আমাদের এক একটি নিউক্লিওসাইড। এইবারে তুমি খেয়াল করো, যদি এখানে তুমি রাইবোজ না নিয়ে ডিআর নাও, ডিআর, তখন নিউক্লিওসাইডগুলোর নাম কি রকম হবে? তখন তোমাকে বলতে হবে, শুরুতে বলে নেবে ডিঅক্সি। তাহলে ডিঅক্সি, এখানে ইউ আছে, তাহলে ডিঅক্সি ইউরিডিন। যদি এ থাকে তখন হয়ে যাবে ডিঅক্সি এডিনোসিন। যদি জি থাকে তাহলে হবে ডিঅক্সি গুয়ানোসিন। এইভাবে বুঝতে পারছো? আমি আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে যদি সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয় তাহলে নিউক্লিওসাইড পাওয়া যায়। আর নিউক্লিওসাইডগুলোর নাম, এবং আমি স্লাইডেও কিন্তু নামগুলো দেখাইলাম, তুমি সেখান থেকে শুরুতে একটু মুখস্থ করে নেবে যে জি আর আর মিলে গুয়ানোসিন, জি আর ডিআর অর্থাৎ ডিঅক্সিরাইবোজ মিলে ডিঅক্সি গুয়ানোসিন। ঠিক আছে? তো আমরা এখন কি করব দেখো, আমরা এখানে রাইবোজই রাখবো আর এখানে নাইট্রোজেন বেস হিসেবে এডিনিন অর্থাৎ এ কে রাখবো। তাহলে এই দুইজন মিলে নামকরণটা কি দাঁড়াইলো? এডিনোসিন। এডিনোসিন। এডিনোসিন কি? এডিনোসিন একটি নিউক্লিওসাইড। কারণ এখানে সুগার আর নাইট্রোজেন বেস একসাথে যুক্ত হয়েছে। সুগার আর নাইট্রোজেন বেস একসাথে যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে। সেই রকম একটি নিউক্লিওসাইড হলো এডিনোসিন। কারণ এখানে সুগার হিসেবে আছে রাইবোজ আর নাইট্রোজেন বেস হিসেবে আছে এডিনিন। এই জন্য এটার নাম হলো এডিনোসিন। এইবার দেখো, এইবার এর সঙ্গে এখানে আমাদের 5 নাম্বার যে কার্বনটা রয়েছে, এখানে যে আমাদের 5 নাম্বার কার্বন রয়েছে, এই 5 নাম্বার কার্বনের সঙ্গে যদি তোমার একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়, আমরা জানি একটি মানে হলো মনো, তাহলে মনো ফসফেট। তাহলে পুরাটার নাম কি আসলো? এডিনোসিন মনোফসফেট। যদি শর্ট করে লিখি, এ ফর এডিনোসিন, এম ফর মনো, পি ফর ফসফেট। তাহলে তুমি যখন বই পড়তে গিয়ে এএমপি পাবে, এর মানে তুমি বুঝবা এটা হলো একটি এডিনোসিন মনোফসফেট, যার মধ্যে একটা রাইবোজ সুগার রয়েছে, যার মধ্যে একটা এডিনিন নাইট্রোজেন বেজ রয়েছে, এবং যার মধ্যে একটা ফসফেট গ্রুপ রয়েছে। ঠিক আছে? এইবার আসো, এই সেম চিত্রে যদি আমরা এখানে আরেকটি ফসফেট যুক্ত করি, তখন এখানে এই যে রাইবোজ আর এডিনিন যুক্ত হয়ে এডিনোসিন আগের মতোই গঠন করবে। তাহলে এডিনোসিন।
ফসফেট কয়টা? দুইটা, এই জন্য ডাই ফসফেট, এডিনোসিন ডাই ফসফেট। ক্লিয়ার? এডিনোসিন ডাই ফসফেট, এইটা হলো আমাদের এডিনোসিন ডাইফসফেট। তাহলে এডিনোসিন ডাইফসফেট মানে কি বুঝবো? আমাদের শর্করা হিসেবে বা আমাদের সুগার হিসেবে রয়েছে রাইবোজ, আমাদের ফসফেট গ্রুপ রয়েছে কয়টা? দুইটা। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, যদি এখানে আরও একটি ফসফেট গ্রুপ যুক্ত করা হয়, সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে আরও একটি ফসফেট গ্রুপ যুক্ত করা হয়, তখন নামকরণটা কেমন হবে দেখো। এখানে এই যে এডিনিন আর রাইবোজ যুক্ত হয়ে এডিনোসিন, এডিনোসিন, একটা দুইটা তিনটা, আর 3 মানে আমরা জানি ট্রাই, তাহলে ট্রাই ফসফেট, এডিনোসিন ট্রাই ফসফেট। ক্লিয়ার? এডিনোসিন ট্রাই ফসফেট। তাহলে এদেরকে আমরা শর্টকাটে কিভাবে লিখবে দেখো, এই যে এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন এ, ডাই ডি, ফসফেট পি, তাহলে এ ডি পি। এবার এখানে আসো, এটিপি, এ তে এডিনোসিন, টি তে ট্রাই, পি তে ফসফেট, তাহলে এটা হলো আমাদের এটিপি, এডিনোসিন ট্রাই ফসফেট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা আরেকটু সামনের দিকে যাই। এবার আমরা নাইট্রোজেন বেস হিসেবে এ ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করে নামকরণটা দেখি। তুমি এইটা বুঝলে বাকিগুলা নিজের মতো করে কিন্তু নিজেই বলতে পারবে। ঠিক আছে? তো এখানে যদি এ না থেকে আমরা দিতাম জি, এই যে জি, তাহলে রাইবোজ, রাইবোজ আর তে রাইবোজ, আর জি হচ্ছে গুয়ানিন। এই রাইবোজ আর গুয়ানিন একসঙ্গে যুক্ত হয়ে কি গঠন করত? একসঙ্গে যুক্ত হয়ে গঠন করে গুয়ানোসিন। ক্লিয়ার? রাইবোজ আর গুয়ানিন একসঙ্গে যুক্ত হয়ে গঠন করে গুয়ানোসিন। এইবার এখানে আমি ফসফেট যুক্ত করলাম একটা, তাহলে একটা মানে মনোফসফেট, তাহলে গুয়ানোসিন মনোফসফেট। শর্টকাটে কি বলবো? জি এম পি, জি ফর গুয়ানোসিন, এম ফর মনো, আর পি ফর ফসফেট, তাহলে গুয়ানোসিন মনোফসফেট। আচ্ছা, আবার এখানে যদি ফসফেট আরেকটা যুক্ত করি, তাহলে আবারও নামকরণটা দেখো, এই যে আর প্লাস জি, রাইবোজ আর গুয়ানিন একসঙ্গে যুক্ত হয়ে গুয়ানোসিন। ফসফেট কয়টা? দুইটা, তাহলে দুইটা হলে ডাই ফসফেট, তাহলে নামটা আসতেছে গুয়ানোসিন ডাই ফসফেট, গুয়ানোসিন ডাই ফসফেট। শর্ট করে যদি লিখি দেখো, তাহলে গুয়ানোসিন বলতে জি, ডাই বোঝাতে ডি, আর ফসফেট বোঝাইতে পি, তাহলে জি ফর গুয়ানোসিন, ডি ফর ডাই, পি ফর ফসফেট, তার মানে জিডিপি মানে হচ্ছে গুয়ানোসিন ডাই ফসফেট। ঠিক আছে? এইভাবে তুমি এই জায়গায় টি দিতে পারো, তখন থাইমিডিন মনোফসফেট, থাইমিডিন ডাইফসফেট, থাইমিডিন ট্রাইফসফেট। তুমি সি দিতে পারো, সাইটিডিন, তাহলে সাইটিডিন মনোফসফেট, সাইটিডিন ডাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট। বুঝতে পারছো? আচ্ছা, তো আরেকটা আমরা একটু দেখি, যদি এখানে আমরা সুগার হিসেবে রাইবোজ না নিয়ে ডিঅক্সিরাইবোজ নেই, তখন কি হবে? সুগার হিসেবে আমি নিলাম এখানে ডিআর। ক্লিয়ার? সুগার হিসেবে নিলাম ডিআর, আর এখানে নাইট্রোজেন বেস হিসেবে নিয়ে নিলাম এডিনিন এ। তাহলে এই যে ডিআর প্লাস এ অর্থাৎ ডিঅক্সিরাইবোজ প্লাস এডিনিন একসঙ্গে যুক্ত হয়ে কি গঠন করবে? ডিঅক্সি এডিনোসিন, তাহলে ডিঅক্সি এডিনোসিন
শেষ, বুঝা গেছে? শুধুমাত্র আগেরটাই, শুধুমাত্র সামনে যুক্ত হবে ডিঅক্সি। তাহলে ডিঅক্সি এডিনোসিন। এখানে যদি একটা ফসফেট দেই তাহলে মনো ফসফেট, ফসফেট। যদি দুইটা ফসফেট দেই তাহলে ডিঅক্সি এডিনোসিন, ডিঅক্সি এডিনোসিন ডাই ফসফেট। এইভাবে যদি আমরা তিনটা দেই তাহলে ডিঅক্সি এডিনোসিন ট্রাই ফসফেট। ঠিক আছে, এই যে যখন আমরা তিনটা ফসফেট দিয়ে দেবো এখন, তাহলে এটা হলো আমাদের ডিঅক্সি এডিনোসিন ট্রাই ফসফেট। তো এইভাবে আসলে এই নামকরণগুলো করতে হয়। আমরা যখন চতুর্থ অধ্যায় পড়তে যাব তখন কিন্তু আমরা দেখবো এরকম এটিপি, এডিপি, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তো তখন আমাদের এই নামগুলা বলতে পারতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি এটা একটু ফিনিশ করে দেই। শেষে একটা জিনিস মনে রাখো, আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে এটিপি, এটিপি মানে হচ্ছে এতে এডিনোসিন, টিতে ট্রাই, পিতে ফসফেট। তার মানে এখানে একটা রাইবোজ আছে, নাইট্রোজেন তোমার কি বলে 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে, আর এতে এডিনিন নাইট্রোজেন বেজ হিসেবে আছে, আর ফসফেট আছে তোমার 3টা। তো এডিনোসিন ট্রাই ফসফেট, এটিপি এর পূর্ণরূপ এডিনোসিন ট্রাই ফসফেট। এখন তুমি যদি এটিপি কে ভাঙাও তাহলে তুমি কি পাবে? ভাঙানো মানে কি? শেষ থেকে একটা ফসফেট বাদ দিয়ে দাও। তো তুমি যদি এটিপি কে ভাঙাও তাহলে তুমি পাবে এডিপি। আর এডিপি এর পূর্ণরূপ কি? এডিপি এর পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ডাই ফসফেট। ঠিক আছে, আমি একটু চিত্রতে দেখানোর ট্রাই করি। এই যে আমাদের চিত্র, এখানে যুক্ত হবে এডিনিন যুক্ত হলো, আর এটা হলো তোমার রাইবোজ সুগার। আর এখানে যে 5 নাম্বার কার্বনটা আছে সেই 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট ছিল 3টা, 1টা 2টা 3টা। এইটাই হলো আমাদের এটিপি। এখন এই 3 নাম্বার ফসফেটটা তুমি যদি বাদ দিয়ে দাও তখন তুমি পাবে কি? এডিপি। তো এই যে 3 নাম্বার ফসফেট গ্রুপটা যখন তুমি বাদ দিবে, অর্থাৎ এটিপি তখন এটিপি থেকে যখন তুমি এডিপিতে আসবে তখন তুমি পাবে কি? ফসফেট গ্রুপ পাবে, আর প্রচুর পরিমাণে এনার্জি পাবে, শক্তি পাবে, এনার্জি পাবে। অর্থাৎ এই ফসফেট নির্গত করা লাগবে, আর এতে করে কি হয়? প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হয়, বুঝছো? আবার এডিপি থেকে যখন তুমি এএমপিতে আসবে, এডিপি থেকে এএমপিতে আসবে তখনও কিন্তু তোমার দেখো একটা ফসফেট বাদ দিতে হবে। আর যখনই তুমি ফসফেট বাদ দিবে তখন সেখানে প্রচুর পরিমাণে শক্তিও কিন্তু নির্গত হবে। এটি কিন্তু তোমার বেসিক, ঠিক আছে? প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হবে। কিন্তু উল্টাটা যদি হয়, যদি উল্টাটা হয় অর্থাৎ এএমপি থেকে তুমি এডিপি গঠন করতে চাও তাহলে তোমাকে একটা ফসফেট যুক্ত করাইতে হবে, আর ফসফেট যুক্ত করাচ্ছ মানে এর মধ্যে শক্তিও জমা হবে। আবার এডিপি থেকে তুমি এটিপি তৈরি করবে মানে হলো তোমাকে আরও একটা ফসফেট যুক্ত করাইতে হবে, আর ফসফেট যুক্ত করাবে মানে এর মধ্যে অনেকগুলা শক্তি জমা হবে। তো আমরা যদি এটিপিকে ভেঙে এডিপি বানাই তখন আমাদের ফসফেট গ্রুপ রিলিজ হয়ে যায় আর প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। কিন্তু যদি আমরা এডিপি থেকে এটিপিতে আসি তখন আমাদের ফসফেট গ্রুপ যুক্ত করা লাগে এবং এতে করে প্রচুর পরিমাণে শক্তিও জমা থাকে। ঠিক আছে, তো এই বেসিকটা তুমি একটু মাথায় রাখো। এখন আমরা কি দেখব? আমরা তো দেখলাম এইটা হলো আমাদের এক একটি নিউক্লিওটাইড। এখন আমরা দেখব কিভাবে অনেকগুলো নিউক্লিওটাইড শিকল আকারে নিউক্লিক অ্যাসিড গঠন করে। ঠিক আছে,
এখন আমরা এই নিউক্লিওটাইডগুলোকে একটা একটা করে সাজাবো, সাজাই দেখবো কিভাবে তারা যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইডের শিকল বা চেইন গঠন করে। কারণ আমরা পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিড মানে হলো নিউক্লিওটাইডের চেইন। তো চলো আমরা স্লাইডে ফেরত যাই এবং কিভাবে তারা একটির পর একটি যুক্ত হয়ে নিউক্লিওটাইডের চেইন গঠন করে এই ব্যাপারটি দেখি। তাহলে তুমি দেখো, এখন আমরা দেখব নিউক্লিওটাইড অনেকগুলো একসঙ্গে যুক্ত হয়ে কিভাবে একটা নিউক্লিওটাইডের চেইন বা শিকল গঠন করে। এখানে তুমি খেয়াল করো, আমি এই যে যদি পার্ট পার্ট করে দেখাই, এখানে এইটা হলো একটি নিউক্লিওটাইড, এই যে এতটুক, এটা হচ্ছে একটি নিউক্লিওটাইড। তারপরে নিচে এইটা হলো আরেকটি নিউক্লিওটাইড, এভাবে। তারপরে তার নিচে এইটা আরেকটি নিউক্লিওটাইড, দেখো। ফাইনালি এখানে আমি আরও একটি নিউক্লিওটাইড নিয়েছি, এইটা হচ্ছে তোমার একটি নিউক্লিওটাইড। কেন নিউক্লিওটাইড? দেখো এখানে এই যে সুগার নেওয়া হয়েছে, এখানে এস দিছি কারণ এটা আমি সুগার বোঝাচ্ছি, যে এখানে তোমার সুগার হিসেবে তুমি আর অর্থাৎ রাইবোজও ব্যবহার করতে পারো, আবার ডিআর অর্থাৎ ডিঅক্সি রাইবোজও ব্যবহার করতে পারো। তো এই যে সুগার নেওয়া হয়েছে, সুগারের সাথে এই যে 1 নাম্বার কার্বনের সাথে দেখো নাইট্রোজেন বেস হিসেবে এডিনিন যুক্ত হইলো, অর্থাৎ তোমার নিউক্লিওসাইড গঠন করলো। আবার নিউক্লিওসাইডের সঙ্গে দেখো তোমার এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন ওই জিনিসটাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এইটা হচ্ছে তোমার একটা নিউক্লিওটাইড। এবং এখানে 1 নাম্বার কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, আবার এখানে এই যে 5 নাম্বার কার্বনের সাথে আমাদের ফসফেটটা যুক্ত হয়েছে। সেম ঘটনা নিচের দিকেও দেখো, এই যে 1 নাম্বার কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেস হিসেবে জি গুয়ানিন যুক্ত হয়েছে, আর 5 নাম্বার কার্বনের সাথে আমাদের ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। তারপরে তার নিচে দেখো এই যে সুগার হিসেবে নেওয়া হয়েছে এস, নাইট্রোজেন বেস হিসেবে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে আছে টি অর্থাৎ থাইমিন, আর 5 নাম্বার কার্বনের সাথে তোমার যুক্ত হয়েছে ফসফেট। তার মানে এটা হলো আমাদের একটা নিউক্লিওটাইড। আবার সবার শেষে নিচে এস সুগারের সাথে আমাদের নাইট্রোজেন বেস থাইমিন যুক্ত হয়েছে, নাইট্রোজেন বেস হিসেবে সি থাইমিন যুক্ত হয়েছে। আর সুগার হিসেবে যদি রাইবোজ যুক্ত হয় তাহলে রাইবোজ আর থাইমিন যুক্ত হয়ে থাইমিডিন। এবার থাইমিডিনের সঙ্গে তোমার ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গঠন করে আরেকটা নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এখানে 4টা নিউক্লিওটাইড এবং এই 4টা নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে নিউক্লিওটাইডের একটা চেইন বা শিকল গঠন করে। এই চেইন বা শিকলটা কিভাবে গঠন করে খেয়াল করো, এই যে দ্বিতীয় যে আমাদের নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটা আছে তার সাথে উপরে আমাদের যে নিউক্লিওটাইড ছিল তার 3 নাম্বার কার্বন যুক্ত হয়ে কানেক্টেড হয়ে যায়। আবার এই যে তার নিচের যে দেখো ফসফেটটা ছিল 5 নাম্বার কার্বনের সাথে, ওই ফসফেটের সাথে উপরের নিউক্লিওটাইডের 3 নাম্বারের কার্বন যেটা রয়েছে সে এসে কানেক্টেড হয়ে যায়। আবার নিচেরটাতে খেয়াল করো, উপরের 3 নাম্বার কার্বন এসে নিচের 5 নাম্বার কার্বনের সাথে থাকা ফসফেটের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তো এইভাবেই নিচের 5 নাম্বার কার্বনের সাথে থাকা ফসফেটের সঙ্গে উপরের 3 নাম্বার কার্বন এসে কানেক্টেড হয়ে নিউক্লিওটাইডগুলা চেইন বা শিকল গঠন করে। বুঝতে পারছো? আর এইরকমভাবে যদি দুইটা চেইন পরস্পর কানেক্টেড হয় তখন আমরা বলি সেটাকে ডিএনএ। আর যদি একটা চেইনই চলে তখন সেটাকে বলা হয় আরএনএ। তো প্রথমে একটু মনে রাখবে, ডিএনএতে এইরকম সুতা থাকে 2টা, এই জন্য ডিএনএ হলো দ্বিসূত্রক, আর আরএনএতে এইরকম চেইন থাকে একটা, এই জন্য আরএনএ হলো একসূত্রক। ঠিক আছে, তো আমরা এখন একটু ডিএনএ এবং আরএনএ এর স্ট্রাকচার দেখব, যে ডিএনএ এবং আরএনএ আসলে কেমন। তাহলে এখন আমরা দেখব ডিএনএ এর স্ট্রাকচার।
ঠিক আছে, অনেকগুলা নিউক্লিওটাইড যুক্ত হয়ে নিউক্লিওটাইডের একটা শিকল গঠন করবে এবং এই শিকলগুলা আবার কানেক্টেড হয়ে গঠন করবে একটি ডিএনএ। তো আমি একটু আগেই বলে আসলাম যে ডিএনএ হচ্ছে আমাদের দ্বিসূত্র, অর্থাৎ ডিএনএতে দুইটি সুতার মতো অংশ রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা এখন ডিএনএ ডাবল হেলিক্স বা দ্বিসূত্র ডিএনএ এর চিত্রটা অঙ্কন করি। এই যে আমাদের 1 নাম্বার কার্বনের সাথে আমরা নিয়ে নিলাম একটা অ্যাডিনিন, 5 নাম্বার কার্বনের সঙ্গে আমরা এখানে নিয়ে নেব একটা ফসফেট গ্রুপ, তাহলে ফসফেট গ্রুপ মানে পি। তারপর আমরা আবারও আরেকটা নিউক্লিওটাইড আঁকতে শুরু করি। এই যে আমাদের 1 নাম্বার কার্বন, আর 1 নাম্বার কার্বনের সাথে আমাদের যুক্ত হয় কি, ধরো এখানে দিয়ে দিলাম গুয়ানিন। তারপরে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই যে তোমার 5 নাম্বার কার্বন। আর 5 নাম্বার কার্বনের সাথে আমরা যুক্ত করাইলাম একটা ফসফেট গ্রুপকে। এবার আমরা আরো একটা নিউক্লিওটাইড নিচে নেই। এইটা আমাদের 1 নাম্বার কার্বন, এইটা আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 5 নাম্বার। আমরা জানি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় কি নাইট্রোজেন বেস। তাহলে আমরা একবার নিছিলাম অ্যাডিনিন, এবার নিলাম গুয়ানিন, এবার নিব আমরা থাইমিন। আর এগুলো তুমি তোমার মন মতো নিতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি নিয়ে নিলাম থাইমিন। আর 5 নাম্বার কার্বনের সাথে আমরা জানি যুক্ত হয় আমাদের কি একটা ফসফেট গ্রুপ, তাহলে দিয়ে দিলাম পি। নিচে আরো একটা নেই, তাহলে নিচে আরো একটা নিয়ে নিলাম। এটা হলো আমাদের 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। আর আমরা জানি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় নাইট্রোজেন বেস, আর 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় ফসফেট গ্রুপ। তাহলে এখানে নাইট্রোজেন বেস হিসেবে নিয়ে নেই সি, ঠিক আছে। আর এখানে দিয়ে দিলাম আমরা ফসফেট পি। এখন আমরা দেখব যে এই নিউক্লিওটাইডগুলো কিভাবে শিকল গঠন করে, এবং এই ব্যাপারটা আমরা একটু আগে স্লাইডে কিন্তু দেখে আসছি। নিচের যে নিউক্লিওটাইডটা আছে তার 5 নাম্বার কার্বনের সঙ্গে যে ফসফেট, তার সঙ্গে উপরের নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন যুক্ত হয়। আবার সেম ভাবে এই যে নিচের 5 নাম্বার কার্বনের সাথে যে ফসফেট, সে উপরের 3 নাম্বার কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়। সেম ভাবে নিচের নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের সাথে যে ফসফেট, সে উপরের 3 নাম্বার কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হয়। আর এইভাবে একটা কি গঠন করলো, একটা নিউক্লিওটাইডের শিকল গঠন করলো। এই সেম আরেকটা শিকল এই সাইডে আমাদের আঁকতে হবে, কিন্তু এটা আঁকতে হবে উল্টা ভাবে, কারণ ডিএনএ এর যে দুইটা সূত্র থাকে তারা প্যারালাল কিন্তু অ্যান্টি প্যারালাল, অর্থাৎ এইটা যেভাবে আছে তার ঠিক উল্টা ভাবে এখানে আমাদের এটা আঁকতে হবে। তো তোমরা খেয়াল করো, খেয়াল করলে আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে এইটা হলো আমাদের 1 নাম্বার কার্বন, এইটা হলো আমাদের 2 নাম্বার, এবার এইটা হলো 3 নাম্বার, এখানে 4 নাম্বার, আর এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার। কারণ আমরা জানি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় নাইট্রোজেন বেস, তাহলে এখানে আমরা একটা যুক্ত করাবো নাইট্রোজেন বেস। আর 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় আমাদের কি ফসফেট গ্রুপ, তাহলে এখানে আমরা 5 নাম্বার কার্বনের সাথে দিয়ে দিলাম একটা ফসফেট গ্রুপ। এখন প্রশ্ন হলো, এখানে দেখো তুমি কিন্তু নাইট্রোজেন বেসটা এবার একটু হিসাব করে নেবে। কিভাবে হিসাব করে নেবে এটা মনে রাখবে যে সব সময় এডিনিনের সঙ্গে যুক্ত হয় থাইমিন, এবং তারা দুইজন ডাবল বন্ডে যুক্ত হয়। আর গুয়ানিনের সঙ্গে যুক্ত হয় থাইমিন, এবং তারা ট্রিপল বন্ডে সংযুক্ত থাকে। তাহলে এডিনিন যেখানে থাকবে সেখানে আমরা পাশে নিয়ে নিব থাইমিনকে, আর গুয়ানিন যেখানে থাকবে সেখানে আমরা পাশে নিয়ে নিব সাইটোসিনকে। এডিনিন আর থাইমিন ডাবল বন্ডে সংযুক্ত থাকবে, আর গুয়ানিন আর সাইটোসিন ট্রিপল বন্ডে সংযুক্ত থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের এডিনিন আছে, তার মানে আমাদের নিতে হবে থাইমিনকে। তো আমরা নিয়ে নিলাম এখানে নাইট্রোজেন বেস হিসেবে থাইমিনকে, আর এডিনিন আর থাইমিনের মাঝে থাকবে ডাবল বন্ড। তারপরে আমরা আরেকটি এরকম নিউক্লিওটাইড আঁকি।
তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। আর আমরা জানি 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে কে আমাদের ফসফেট গ্রুপ। আর 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে কে, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে নাইট্রোজেন বেস। তো দেখো পাশে কি আছে, গুয়ানিন। আর আমরা জানি গুয়ানিনের সাথে নাইট্রোজেন বেস হিসেবে যুক্ত হয় কে, সাইটোসিন। তার মানে আমাদের এখানে নিতে হবে সাইটোসিন অর্থাৎ সি। তাহলে এই যে আমরা সাইটোসিন নিলাম, আর গুয়ানিন আর সাইটোসিনের মাঝে থাকে ট্রিপল বন্ড। ঠিক আছে, তারপরে আমরা আবার এইভাবে একটা নিউক্লিওটাইড নিই। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে তোমার 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে একটা ফসফেট, আর 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে তোমার কি, নাইট্রোজেন বেস। তো কোন নাইট্রোজেন বেস এখানে আছে কি, দেখো টি অর্থাৎ থাইমিন। তো আমরা জানি টি এর সঙ্গে যুক্ত থাকে কে, এডিনিন। তাহলে এই যে এখানে আমাদের একটা নিতে হবে এডিনিন। তো এই যে আমরা নাইট্রোজেন বেস হিসেবে নিয়ে নিলাম এডিনিনকে। আর থাইমিন আর এডিনিন সব সময় যুক্ত থাকে কোন বন্ডে, ডাবল বন্ডে। ঠিক আছে, তো এইভাবে আমরা আরো একটা নিউক্লিওটাইড নিয়ে নিই। এটা আমাদের 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, আর এই যে 5 নাম্বার। 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে কে, ফসফেট পি, ফসফেট গ্রুপ পি। আর 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে কে, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে নাইট্রোজেন বেস। তো এখানে নাইট্রোজেন বেস হিসেবে কাকে নিব, দেখো আছে আমাদের সি। আর আমরা জানি সি এর সঙ্গে যুক্ত হয় জি, অর্থাৎ সাইটোসিনের সাথে যুক্ত হয় গুয়ানিন। এইজন্য এখানে আমরা নিয়ে নিলাম জি, গুয়ানিন। আর জি আর সি এর মধ্যে থাকে সব সময় ট্রিপল বন্ড। তো এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতেছো, এইটাই হলো তোমার ডিএনএ এর স্ট্রাকচার। ঠিক আছে, এই যে এইটা হলো একটা সূত্র বা সুতা, এই পাশটা হলো একটা দেখো সূত্র বা সুতা। এই জন্য ডিএনএ কে বলা হয় ডাবল হেলিক্স অর্থাৎ দ্বি সূত্র। ঠিক আছে, এখন দেখো একটু খেয়াল করো, এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এটা একটা, ধরো এটা একটা সিঁড়ি। সিঁড়িতে আমরা কি দেখি, যে সিঁড়িতে এরকম দুই পাশে দুইটা হাতল থাকে, যেগুলা ধরে আমরা উপরে উঠি, আর মাঝখানে আমাদের সিঁড়িগুলা থাকে। ঠিক আছে, তো তুমি সিঁড়ির ওই হাতলগুলা, এই যে এটা আর এটাকে ধরতে পারো, আর এই যে মাঝের এগুলা হলো আমাদের কি, ওই সিঁড়িটা, সিঁড়ি আসলে মূলত এগুলা, আর ধরার জন্য হাতল হচ্ছে দুই সাইডে দুইটা। তো এইটা মাথায় রেখে আমরা একটু ডিএনএ আরো একটা চিত্র দেখব। পরীক্ষায় ডিএনএ দুইটা চিত্রই ঘুরাই ফিরাই আসে, আমরা এখন ওই চিত্রটা একটু দেখব। দেখো ওই চিত্রটা কেমন। তো এইভাবে প্রথমে তুমি দুইটা সুতার মতো অংশ নিয়ে নিবে, তারপর এদের মাঝখানে 5টা করে 1 2 3 4 5, 5টা করে এরকম দাগ টানবে। এটাতেও দিয়ে দাও 1 2 3 4 5, নিচে এইভাবে 5টা 1 2 3 4 5। তো এগুলো আসলে কি, এই যে এই সাইডটা হলো, এই যে সাইডের যে দাগটা, এইটা হলো আমাদের এই যে এই পার্টটুকু, নিউক্লিওটাইডের পার্টটুকু। আবার এই যে এই পাশের যে পার্টটা, হ্যাঁ, এইটা হলো আমাদের এই সাইডের নিউক্লিওটাইডটা। আর মাঝখানে যে দাগগুলো আমরা টানলাম, সেগুলো হচ্ছে আসলে আমাদের এই যে এডিনিন আর থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। বুঝতে পারছো? তো এই যে, তো ধরো এটার সাথে যদি মিল করাই, মনে করো এই অংশটাকে আমরা জুম করাচ্ছি, করলে আমরা এটা পাবো, এইটা। তার মানে এই যে আমাদের প্রথম যে দাগটা, এইটা আসলে কার কার মধ্যে, এডিনিন আর থাইমিনের মধ্যে না, তার মানে এটা হচ্ছে আসলে আমাদের এ ডাবল বন্ড টি। তারপর 2 নম্বরে আমরা নিছিলাম কি, গুয়ানিন আর সাইটোসিন। তারপর 3 নম্বরে আবার আমরা নিছিলাম কি, থাইমিন আর এডিনিন। তার মানে এটা হচ্ছে আমাদের কি, টি ডাবল বন্ড এ। বুঝতে পারছো? তো এইভাবে আসলে এই মাঝের দাগগুলো দ্বারা আমরা এই মাঝের পার্টটা বোঝাচ্ছি, আর দুই সাইডের দুই দাগগুলো দ্বারা আমরা এই যে নিউক্লিওটাইডের চেইনগুলো বোঝাচ্ছি। তো এইটাও আমাদের একটা ডিএনএ স্ট্রাকচার, আবার এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ স্ট্রাকচার। ঠিক আছে, এখন দেখো
ডিএনএ এর এই স্পেসিফিক জায়গাটা যেখানে কি আছে এরকম এটি জিসি পিএ, তাই না, এরকম একটা নির্দিষ্ট দেখো কোড আছে, কোড। এই কোডটা কি করে, এরা পরবর্তীতে গিয়ে প্রোটিন তৈরির সংকেত দেয়, বা কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে সেইটা এই কোডটা বা এই মেসেজটা বলে দেয়। তো যদি কোথাও কোনো ডিএনএ এর কোনো একটা অংশ পরবর্তীতে গিয়ে প্রোটিন তৈরি করে, তাহলে বুঝবা ও হলো একটা জিন। তাহলে এই অংশটাকে বলা হয় জিন। জিন কি? জিন হলো মানুষের বৈশিষ্ট্য। একটা মানুষ খাটো হবে না লম্বা হবে, একটা মানুষ দেখতে সুন্দর হবে না কালো হবে, এই সমস্ত জিনিস, একটা মানুষের চোখ কেমন হবে, চুল কেমন হবে, এই সমস্ত জিনিস ডিএনএ এর ভিতরে কিন্তু লেখা থাকে। কিভাবে লেখা থাকে? এই যে এরকম কোড আকারে লেখা থাকে। তো ধরো এই যে এখন যে আমরা সজ্জাটা দেখতেছি, এই সজ্জাটার মানে হলো ধরো কেউ লম্বা হবে, টল হবে, লম্বা হবে। তো যদি এইরকম থাকে তার ডিএনএ এর ভিতরে, তখন সে এই ডিএনএটা এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ কে বলবে যে তুমি যাও গিয়ে রাইবোজোমকে বলো যেন লম্বা হওয়ার জন্য প্রোটিন তৈরি করে। তো তখন মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের কাছে যায়, গিয়ে রাইবোজোমকে বলে, তখন রাইবোজোম প্রোটিন তৈরি করে এবং দেখা যায় পরবর্তীতে ওই ছেলেটা লম্বা হচ্ছে। বা এইভাবে যদি কারো চোখ নীল কালারে হয়, তখন দেখা যায় যে ডিএনএ এর মধ্যে যে জিন থাকে, সেই জিনে বলা থাকে যে তার চোখ নীল হবে। তখন ওই ডিএনএ মেসেঞ্জার আরএনএ কে সংকেত দেয় যাতে রাইবোজোমকে গিয়ে বলে যে ভাইয়া তুমি প্রোটিন তৈরি করো। তখন রাইবোজোম প্রোটিন তৈরি করে। আর এই জন্য আমরা পড়ছিলাম আগেই যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। তো এই ছিল আসলে আমাদের ডিএনএ এর স্ট্রাকচার। তো এখন আমরা দেখব একটু আরএনএ। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন আরএনএ তে যাই। তাহলে এখন আমরা দেখব আরএনএ। আমরা কিন্তু জানছিলাম যে আরএনএ গঠিত হয় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিলের সমন্বয়ে। তো আরএনএ গঠিত হয় কি কি নিয়ে? দেখো, নাইট্রোজেন বেস হিসেবে আরএনএ গঠিত হয় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিলের সমন্বয়ে। আর আরএনএ হলো এক সূত্র, তার মানে এখানে তুমি শুধুমাত্র একটা নিউক্লিওটাইডের চেইন পাবো। তাহলে তুমি এই নাইট্রোজেন বেসগুলো নিয়ে আগে একটা নিউক্লিওটাইড আঁকো। এই যে তোমার 1 নাম্বার কার্বন, এর সঙ্গে দিয়ে দিলাম মনে করো এডিনিন। আর এই যে এখানে তোমার 5 নাম্বার কার্বন, তার সাথে তুমি দিয়ে দিলে একটা ফসফেট গ্রুপ। এবার নিচে সেম ভাবে তুমি দিয়ে দিলা ধরো গুয়ানিন, আর এখানে 5 নাম্বার কার্বনের সাথে দিয়ে দাও একটা ফসফেট গ্রুপ। নিচে আবারও সেম ভাবে এই 1 নাম্বার কার্বনের সাথে দিয়ে দাও সাইটোসিন, আর 5 নাম্বার কার্বনের সাথে আঁকো তুমি একটা ফসফেট গ্রুপ। তারপরে আবারও সেম কাহিনী করো, 1 নাম্বার কার্বনের সাথে দিয়ে দিলা ধরো ইউরাসিল, আর 5 নাম্বার কার্বনের সাথে তুমি দিয়ে দিলা একটা ফসফেট গ্রুপ। আর নিচের ফসফেট গ্রুপের সঙ্গে উপরের নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন এসে যুক্ত হবে। নিচের ফসফেটের সঙ্গে উপরের 3 নাম্বার কার্বন, এই যে উপরের 3 নাম্বার কার্বন থেকে এসে যুক্ত হয়ে গঠন করবে কি নিউক্লিওটাইড। আর এইটাই হচ্ছে তোমার আরএনএ। এটাকে যদি সূত্র আকারে আঁকো তাহলে এরকম একটা সূত্র দিবে, আর এরকম করে 5টা 5টা করে দাগ দিবে, 1 2 3 4 5। এভাবে আসলে আরএনএ গঠন হয়। এইটা হলো তোমার আরএনএ। তো ডিএনএ তে আমাদের সূত্র ছিল 2টা, এই জন্য ওকে বলা হয়তো দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স। আর আরএনএ তে সুতা একটা, এই জন্য এটাকে বলা হয় এক সূত্র। তো আশা করি এখন তুমি ডিএনএ এবং আরএনএ এর চিত্রটা আঁকতে পারবে। তো এখন আমরা চলে যাব আমাদের অধ্যায়ে। আচ্ছা।
এখন তাহলে দেখো আমরা ছোট্ট কয়েকটা বিষয় একটু জেনে নেব, ঠিক আছে। আমরা এই ওয়ার্ডগুলোর মানে একটু জানবো। আমরা প্রথমে জানবো NAD নাট, তারপর জানবো NADP নাট পি, ঠিক আছে। এরপর আমরা জানবো NADPH2, আর শেষে আমরা জানবো NADH2। কারণ আমরা পরবর্তীতে যখন অধ্যায়গুলোর মধ্যে প্রবেশ করব তখন আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো খুঁজে পাবো। তো আমরা এখন একটু ছোট্ট করে এই ওয়ার্ডগুলোর মানে বুঝে নিই, ঠিক আছে। তো তুমি একটা শব্দ আছে নিকোটিন, আমি জানি বিভিন্ন গানেও তুমি এই শব্দটা শুনছো, নিকোটিন, ঠিক আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কারণ যারা ধূমপান করে ওই ধূমপানের সিগারেটের মধ্যে হোক বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্যের মধ্যে হোক কি থাকে, এই নিকোটিন থাকে। নিকোটিন আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এটা হলো তোমার সেই নিকোটিন। নিকোটিন, এই নিকোটিনের সঙ্গে যদি তোমার এখানে একটা অ্যামাইড গ্রুপ যুক্ত করো, অ্যামাইড মানে কি, অ্যামাইড মানে হলো CONH2, CONH2, এটা হচ্ছে তোমার অ্যামাইড, AMIDE, অ্যামাইড গ্রুপ। তাহলে নিকোটিনের সঙ্গে যখনই তুমি অ্যামাইড যুক্ত করলে তখন এই দুইটা উচ্চারণ একসঙ্গে হবে নিকোটিনামাইড। নিকোটিন অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, নিকোটিনামাইড। তাহলে নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড। এই নিকোটিনামাইডের সঙ্গে যদি তুমি একটা এ যুক্ত করো, অর্থাৎ এডিনিন যুক্ত করো, এডিনিন যুক্ত করো, তখন উচ্চারণ কেমন হবে দেখো তো। নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, তারপর এতে এডিনিন, তাহলে নিকোটিনামাইড এডিনিন, নিকোটিনামাইড এডিনিন। এইবার তুমি যদি এখানে একটা নিউক্লিওটাইড যুক্ত করো, এই যে এটা হলো তোমার একটা কি নিউক্লিওটাইড, 5 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট, তাহলে এটা হলো একটা নিউক্লিওটাইড। তাহলে এখন নামটা কি হইলো দেখো, নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, এতে এডিনিন, তাহলে নিকোটিনামাইড এডিনিন মনোনিউক্লিওটাইড, মনোনিউক্লিওটাইড। আবার যদি আমি এখানে মনে করো আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করি, এই যে 1 নম্বর কার্বনের সাথে আমরা নাইট্রোজেন বেস দিয়ে দিলাম, আর 5 নম্বর কার্বনের সাথে আমরা অজৈব ফসফেট দিয়ে দিলাম, তাহলে এটা হলো একটা নিউক্লিওটাইড। তাহলে নামটা কেমন দাঁড়াচ্ছে দেখো, নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, এতে এডিনিন, তাহলে নিকোটিনামাইড এডিনিন, একটা দুইটা মানে ডাই নিউক্লিওটাইড। তাহলে এইটাকেই আমরা বলি এই যে নিকোটিনামাইড, এনতে নিকোটিন আর অ্যামাইড একসঙ্গে নিকোটিনামাইড, এই যে এতে এডিনিন, একটা দুইটা ডাই নিউক্লিওটাইড, ডাই নিউক্লিওটাইড। তাহলে আমরা কিন্তু নাট শিখে ফেললাম, নাট শিখে ফেললাম। এই যে আমাদের প্রথম যে ছিল নাট, তাহলে নাটের পূর্ণরূপ হচ্ছে কি নিকোটিনামাইড, অর্থাৎ একটা নিকোটিনের সঙ্গে একটা অ্যামাইড গ্রুপ যুক্ত থাকবে, তাহলে হয়ে যাবে নিকোটিনামাইড। তারপরে এতে হলো একটা এডিনিন, তাহলে নিকোটিনামাইড এডিনিন, দিতে হলো ডাই নিউক্লিওটাইড, ডাই নিউক্লিওটাইড। তাহলে নাট এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড। আচ্ছা, এবার খেয়াল করো, এইবার যদি আমরা এখানে আরেকটা ফসফেট যুক্ত করি, PO4 3- ফসফেট যুক্ত করি, তখন নামটা কেমন হবে, নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, এতে এডিনিন, নিকোটিনামাইড এডিনিন, একটা দুইটা ডাই নিউক্লিওটাইড ফসফেট। এটাকে যখন আমরা লিখবো শর্ট করে, তাহলে এনতে নিকোটিনামাইড, নিকোটিন আর অ্যামাইড নিকোটিনামাইড, এতে এডিনিন, একটা দুইটা ডাই নিউক্লিওটাইড, দিতে ডাই নিউক্লিওটাইড, আর ফসফেট হলো পি। তাহলে এই যে আমাদের NADP, ঠিক আছে। 2 নম্বরে যেটা আমাদের ছিল NADP, এটা আমরা শিখে গেলাম। তাহলে এনতে হলো নিকোটিনামাইড, এতে এডিনিন,
ডি দ্বারা বোঝানো হচ্ছে ডাই নিউক্লিওটাইড, পিতে ফসফেট। আচ্ছা এইবার আসো, এইবার এর সঙ্গে যদি আবারও আরেকটা কি হাইড্রোজেন যুক্ত হয়, দেখো হাইড্রোজেন যুক্ত হয়, আর কোথাও হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হলো বিজারণ, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, আর ইংলিশে বিজারণের উচ্চারণ হয় রিডিউস। তাহলে এটা কিভাবে পড়বো, প্রথমে হাইড্রোজেনের জন্য বলে নেবে রিডিউস, নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, এতে এডিনিন একটা দুইটা ডাই নিউক্লিওটাইড, পিতে ফসফেট। তাহলে রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এবার যদি শর্ট করে লিখি NADPH2, তাহলে প্রথমে রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, ডাই নিউক্লিওটাইড ফসফেট। তাহলে আমরা এই যে NADPH2 এটাও পড়ে ফেললাম। আচ্ছা এবার দেখো, এবার যদি তুমি এইখান থেকে এই ফসফেটটাকে বাদ দিয়ে দাও, ফসফেটটাকে বাদ দিয়ে দাও, তাহলে কেমন আসতেছে দেখো, রিডিউস নিকোটিনামাইড, হাইড্রোজেন সংযুক্ত হওয়া মানে বিজারণ, রিডিউস হওয়া, তাহলে রিডিউস নিকোটিন আর অ্যামাইড যুক্ত হয়ে নিকোটিনামাইড, এতে এডিনিন একটা দুইটা ডাই নিউক্লিওটাইড, তাহলে এটা দাঁড়াচ্ছে এমন NADH2, রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড, রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড। তো আমি আশা করি এখন তাহলে তোমরা এটা বলতে পারবে, এই যে হাইড্রোজেন আছে মানে রিডিউস, তারপর এনতে নিকোটিন আর অ্যামাইড নিকোটিনামাইড, এতে এডিনিন, আর ডিতে হলো ডাই নিউক্লিওটাইড, তাহলে রিডিউস নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড। ঠিক আছে, তো আশা করি তাহলে এই চারটার নাম এখন তুমি সুন্দরভাবে বলতে পারবে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের অধ্যায়গুলোতে, এবং আমরা বইয়ের যে টপিকগুলো আছে সেই টপিক অনুযায়ী আমরা বুঝতে শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে